আজকের ভিডিওতে আমরা ক্লাস 11 এর ইংলিশ বিষয়ের সেমিস্টার 2 তে রয়েছে যে মাই লাস্ট ডাচেস এই পোয়েমটি লাইন বাই লাইন সম্পূর্ণ অংশের বাংলায় পড়ব। তো দেখো, রবার্ট ব্রাউনিং এর লেখা। রবার্ট ব্রাউনিং 1812 সালে তার জন্ম হয় এবং 1889 সালে তার মৃত্যু হয়। প্রথমে মাই লাস্ট ডাচেস মিনিংটা কি? মাই হচ্ছে আমার, লাস্ট মানে শেষ, ডাচেস মানে স্ত্রী। এখানে ডাচেস মানে রানী, অর্থাৎ ডিউকের রানীর কথা বলা হচ্ছে ডাচেস, মাই লাস্ট ডাচেস। ফেরারা, ফেরেরা হচ্ছে ইটালির একটা শহর। তো এই মাই লাস্ট ডাচেস এটা আসলে একটা ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মনোলগ হচ্ছে যেখানে বক্তা থাকে একজন এবং শ্রোতা থাকে একজন, কিন্তু শ্রোতা কোনো কথা বলে না, শুধুমাত্র একজন বক্তা সেই বলে আর শ্রোতা শুধু শোনে। এটা হচ্ছে ড্রামাটিক মনোলগ। তো আমরা একটু কবিতাটি কি সম্পর্কে একটুখানি জেনে নিই। দেখো, কবিতাটি ফেরারার একজন ডিউক, নাম হচ্ছে আলফনসোর, তার সাথে জড়িত একটা ঐতিহাসিক ঘটনার উপর ভিত্তি করে রচিত একটি নাটকীয় একক ভাষণ। একক ভাষণ আমরা বললাম যে ড্রামাটিক মনোলগ, তাকে বলা হয় একক ভাষণ। এটা হচ্ছে ডিউক ফেরেরার যে ডিউক, ফেরেরা হচ্ছে ইটালির একটা শহর, সেখানকার ডিউক হচ্ছে আলফনসো, তার সঙ্গে জড়িত একটা ঐতিহাসিক ঘটনা। সেই ঘটনারই বর্ণনা হয়েছে যে ডিউক হলেন একজন বক্তা এখানে, এবং যে বার্তাবাহক একজন মেসেঞ্জার এখানে থাকে, সে কাউন্টের মেয়ের সঙ্গে ওই ডিউকের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে, সে হচ্ছে শ্রোতা। তাহলে বোঝা গেল বক্তা এখানে ডিউক আর শ্রোতা হচ্ছে একজন মেসেঞ্জার বা বার্তাবাহক। এই কবিতাটি ডিউকের চরিত্রের পাশাপাশি তার যে শেষ ডাচেস, যে শেষ রানী, তার ব্যক্তিত্ব উদ্ঘাটনের প্রতিও অন্তর্দৃষ্টি নিক্ষেপ করে। অর্থাৎ তার ব্যক্তিত্ব কেমন ছিল, তার লাস্ট ডাচেস কেমন ছিল, সেই বিষয়ে আমরা এখানে জানতে পারবো। কোমল হৃদয় বিশিষ্ট একজন সদালাপী ও হাস্যোজ্জ্বল, সবসময় হাসি খুশি থাকে, এই ধরনের একজন নারী বা সেই রানী, তার বিপরীতে ডিউক হচ্ছেন একজন ঈর্ষান্বিত এবং রক্ষণশীল, অহংকারী, শিল্পপ্রেমিক হিসাবে এই কবিতাটিতে চিত্রিত হয়েছে। বোঝা গেল তাহলে ফেরেরার একজন ডিউক তিনি বলছেন, এবং একজন মেসেঞ্জার বা বার্তাবাহক যে কিনা এসেছে কাউন্টের মেয়ের সঙ্গে তার বিয়ের প্রস্তাব নিয়ে, সে হচ্ছে শ্রোতা, সে শুনছে। এবার আমরা একটু রবার্ট ব্রাউনিং সম্পর্কে জেনে নেব। দেখো, বার্থ মানে রবার্ট ব্রাউনিং জন্মগ্রহণ করেন 1812 সালের 7ই মে ইন ক্যাম্বারওয়েল, লন্ডন, অর্থাৎ লন্ডনের ক্যাম্বারওয়েলে তিনি জন্মগ্রহণ করেন। পেরেন্টস হচ্ছে রবার্ট ব্রাউনিং, আ ক্লার্ক ইন দ্য ব্যাংক অফ ইংল্যান্ড। তার যে বাবা অর্থাৎ পিতা হচ্ছে রবার্ট ব্রাউনিং, তিনি হচ্ছে ইংল্যান্ডের একটা ব্যাংকে কর্মচারী, ব্যাংক কর্মচারী। অ্যান্ড সারা আনা উইডম্যান ব্রাউনিং, এটা হচ্ছে তার মা, ট্যালেন্টেড মিউজিশিয়ান, একজন ট্যালেন্টেড মানে প্রতিভাবান একজন মিউজিশিয়ান ছিলেন। এডুকেশন কি? নো রেগুলার স্কুল এডুকেশন, রেগুলার বেসিসে কোনো স্কুল এডুকেশন তার ছিল না। তিনি তার বাবার লাইব্রেরি থেকেই যে বইপত্র, সেখান থেকে তিনি পড়াশোনা করেন প্রথমে। তারপর ইউনিভার্সিটি কলেজ, লন্ডনের ইউনিভার্সিটি কলেজে তিনি পড়াশোনা করেন। তার ওয়ার্কস অর্থাৎ তার যে লেখালেখি, সেগুলো কি রয়েছে? মেন অ্যান্ড উইমেন, দ্য রিং অ্যান্ড দ্য বুক, ড্রামাটিজ পার্সোনা, ড্রামাটিক লিরিক্স, ড্রামাটিক রোম্যান্সেস অ্যান্ড লিরিক্স, আর আসোল্যান্ডো। ওকে, এইগুলো হচ্ছে তার লেখা। এখানে বলে রাখি, তার যে আসোল্যান্ডো যে লেখাটি, অর্থাৎ এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল তার মৃত্যুর দিনে। এবার অ্যাওয়ার্ডস এবং অনার্স, তিনি কি কি অ্যাওয়ার্ডস এবং সম্মান পেয়েছিলেন? ডিসিএল অর্থাৎ ডক্টর অফ সিভিল ল ডিগ্রি পেয়েছিলেন ফ্রম দ্য বেলিওল কলেজ কানেক্টেড টু দ্য অক্সফোর্ড ইউনিভার্সিটি, এটা হচ্ছে 1887 সালে। আর তার ডেথ অর্থাৎ তার মৃত্যু হয়েছিল কোথায়? ইটালিতে হয়েছিল 1889 সালের 12ই ডিসেম্বর তার মৃত্যু হয়েছিল। এটা হচ্ছে রবার্ট ব্রাউনিং সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা যে ড্রামাটিক মনোলগ বা এই যে মাই লাস্ট ডাচেসটা পড়বো, লাইন বাই লাইন এখন বাংলায় পড়বো। দেখো, এখানে উল্লেখ রয়েছে ফেরারা, অর্থাৎ ইটালির যে শহর, সেই ফেরারাতে ফেরারার ডিউক, যার কথা আমরা পড়বো এখন। ডিউক একজন বার্তাবাহকের সাথে কথা বলছেন, তার বার্তাবাহক এসেছে বিয়ের প্রস্তাব নিয়ে কাউন্টের মেয়ের সঙ্গে। এবার ডিউক তার ডাচেসের মৃত্যুর পর কাউন্টের মেয়েকে বিয়ে করতে চান, সেই জন্য সেই প্রস্তাব নিয়ে যখন এসেছেন, তখন
তিনি তাকে কি করলেন, মানে ওই বার্তাবাহক অর্থাৎ মেসেঞ্জারকে তার শৈল্পিক ভান্ডার অর্থাৎ তার যে সমস্ত শিল্পকর্ম সেগুলো দেখাতে এবং তার সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে কথা বলার জন্য উপরে যান। ঠিক আছে, এইবার উপরে গিয়ে যখন তাকে বিভিন্ন কিছু দেখাচ্ছেন, তার মধ্যে সেই ডাচেসের অর্থাৎ লাস্ট ডাচেসের পেইন্টিংটা ছিল, অর্থাৎ ছবিটা ছিল। কি বলা হচ্ছে দেখো, দ্যাটস মাই লাস্ট ডাচেস। দ্যাটস মানে এটা, মাই লাস্ট ডাচেস আমার শেষ রানী, পেইন্টেড অন দ্য ওয়াল। পেইন্টেড মানে হচ্ছে আঁকা রয়েছে, অন দ্য ওয়াল দেওয়ালে যে আঁকা রয়েছে, এটা আমার লাস্ট ডাচেস। লুকিং অ্যাজ ইফ শি ওয়ার অ্যালাইভ। লুকিং মানে মনে হচ্ছে, অ্যাজ ইফ শি ওয়ার মনে হচ্ছে যেন, শি ওয়ার অ্যালাইভ সে এখনো জীবন্ত। সেই ডাচেসের ছবিটা দেখিয়ে ডিউক বলছেন যে এটা হচ্ছে আমার লাস্ট ডাচেস বা লাস্ট রানী, যেন ছবিটা এই যে দেওয়ালে রয়েছে ছবিটা দেখে মনে হচ্ছে যেন সে এখনো জীবন্ত। আই কল দ্যাট পিস আ ওয়ান্ডার। আমি এটাকে বলি, আই কল দ্যাট পিস, আমি এই যে পিস অর্থাৎ এই যে পেন্টিংটা এটাকে বলছি ওয়ান্ডার, মানে একটা আশ্চর্যের বিষয়। নাও ফ্রা প্যান্ডেলভস হ্যান্ডস ওয়ার্কড বিজিলি আ ডে। বলছি এখন আমি এটাকে আশ্চর্যের জিনিস বলি কি, ফ্রা প্যান্ডেলভ হচ্ছে এখানে একজন কাল্পনিক চিত্রকর। চিত্রকর হচ্ছে ছবি আঁকে যারা, তাদেরকে বলা হয় চিত্রকর। তো কাল্পনিক একজন চিত্রকর নাম হচ্ছে ফ্রা প্যান্ডেলভ। বলছেন যে তার হাতে সেই ফ্রা প্যান্ডেলভ যিনি এঁকেছেন ওয়ার্কড বিজিলি আ ডে। বিজিলি মানে হচ্ছে এখানে পরিশ্রমের সঙ্গে, মানে কঠোর পরিশ্রম করে সে একটা দিন এই ছবিটা এঁকেছে। অ্যান্ড দেয়ার শি স্ট্যান্ডস, এবং এখানে সে দাঁড়িয়ে আছে। সে দাঁড়িয়ে আছে মানে এখানে এই যে পেন্টিংটা, যে লাস্ট ডাচেসের পেন্টিং, সেই পেন্টিংটা এখানে রয়েছে। সেই ফ্রা প্যান্ডেলভ সারা দিনের প্রচেষ্টার, মানে কঠোর প্রচেষ্টায় পরিশ্রমের দ্বারা এটা তৈরি করেছেন এবং শেষ পর্যন্ত এখানে এই ছবিটা রয়েছে। উইল ইট প্লিজ ইউ সিট অ্যান্ড লুক অ্যাট হার। উইল ইট প্লিজ ইউ মানে এটা কি আপনাকে আনন্দ দেবে, টু সিট অ্যান্ড লুক অ্যাট হার এখানে বসতে এবং তার দিকে তাকাতে, মানে আপনি কি এখানে বসবেন তার দিকে তাকাবেন, আপনার কি এই বিষয়টায় খুশি হবেন? আই সেড ফ্রা প্যান্ডেলভ বাই ডিজাইন। আই সেড আমি বলেছিলাম ফ্রা প্যান্ডেলভকে। বাই ডিজাইন মানে হচ্ছে এখানে একটা কর্মের উদ্দেশ্য, অর্থাৎ এখানে মানে ডিউক বলছেন যে আমি একটু উদ্দেশ্যমূলক ভাবেই ফ্রা প্যান্ডেলভকে বলেছিলাম এটা করতে। কেন? ফর নেভার রেড স্ট্রেঞ্জার্স লাইক ইউ দ্যাট পিকচার্ড কাউন্টেনেন্স। ফর কেন বলেছিলাম উদ্দেশ্যমূলক ভাবে করতে, যে নেভার রেড কেউ পড়তে পারবে না। দেখো ওয়ার্ড মিনিং গুলো একটু বলে দিই ভালো করে। স্ট্রেঞ্জার্স মানে নতুন কোনো লোক, লাইক ইউ এই যে আপনার মতো এরকম ভাবে স্ট্রেঞ্জার্স যারা আসবে তারা কেউ পড়তে পারবে না। দ্যাট পিকচার্ড কাউন্টেনেন্স, পিকচার্ড কাউন্টেনেন্স মানে হচ্ছে এই যে ছবির যে মুখ, তার মানে তার যে কাউন্টেনেন্স মানে হচ্ছে মুখ, তার যে ডাচেসের মুখ, এই মুখটা কেউ যাতে না পড়তে পারে। দ্য ডেপথ অ্যান্ড প্যাশন অফ ইটস আর্নেস্ট গ্ল্যান্স। দ্য ডেপথ অ্যান্ড প্যাশন যে গভীরতা, অ্যান্ড প্যাশন আবেগ, অফ ইটস আর্নেস্ট গ্ল্যান্স তার যে আন্তরিক যে ভাব, সেই ভাবটা কি বলা হচ্ছে যে আমি ফ্রা প্যান্ডেলভকে উদ্দেশ্যমূলকভাবে এটা করতে বলেছিলাম যাতে করে নতুন কোনো লোক এই যে আপনার মতো তারা যেন সেই পিকচার কাউন্টেন্স অর্থাৎ সেই মুখমণ্ডল অর্থাৎ এই যে ছবি, সেই ছবির মুখমণ্ডল যাতে বুঝতে না পারে। কি বুঝতে না পারে? এখানকার যে তার যে আন্তরিক গ্ল্যান্স মানে একটা ভাব। কি ভাব? যে ডেপথ অ্যান্ড প্যাশন, কিসের? এই যে আন্তরিক মানে ভাবের যে গভীরতা এবং আবেগ, সেটা যেন কেউ তার মুখ দেখে বুঝতে না পারে। বাট টু মাই সেলফ দে টার্নড, কিন্তু টু মাই সেলফ আমার দিকে দে টার্নড তারা ঘুরতো, মানে যেই দেখতো সেই ঘুরতো। সিন্স নান পুটস বাই দ্য কার্টেন, সিন্স নান পুটস বাই দ্য কার্টেন অর্থাৎ কেউ, এই কার্টেন মানে হচ্ছে পর্দা, পুটস বাই মানে সরানো, কেউ এই পর্দা সরাতে পারবে না বা সরাতো না। আই হ্যাভ ড্রন ফর ইউ বাট আই, শুধুমাত্র আমিই পারবো এটা। আই হ্যাভ ড্রন ফর ইউ মানে আমি এখানে আপনার জন্য সরিয়েছি। আই হ্যাভ ড্রন মানে আমি সরিয়েছি, ফর ইউ আপনার জন্য এই পর্দাটা আমি সরিয়েছি। তার মানে সিন্স নান পুটস বাই দ্য কার্টেন বাট আই, কেউই এই পর্দাটা সরাতে পারবে না, শুধুমাত্র আমি। তারপরে মিনিংটা হচ্ছে আই হ্যাভ ড্রন ফর ইউ, যেটা আমি আপনার জন্য সরিয়েছি। অ্যান্ড সিমড অ্যাজ দে উড আস্ক মি,
এখানে বলা হচ্ছে কি সবাই আমার দিকে ঘুরতো, অ্যান্ড সিমড এবং মনে হতো অ্যাজ যেন দে উড আস্ক মি, তারা আমাকে জিজ্ঞেস করবে, ইফ দে ডার্স্ট মানে সাহস, যদি তারা সাহস পায় তারা আমার দিকে জিজ্ঞেস করবে, হাউ সাচ এ গ্ল্যান্স কেম দেয়ার, হাউ কিভাবে, সাচ এ গ্ল্যান্স এই ধরনের একটা ভাব, এই আন্তরিক একটা ভাব কেম দেয়ার সেখানে আসলো। তার মানে ডিউক এখানে বোঝাতে চাইছেন যে আপনি শুধু যে ছবিটা দেখে এরকম তাকিয়ে থাকবেন সেটা কিন্তু নয়, কারণ এর আগেও অনেকেই এই ছবিটা এরকম দেখেছে এবং মনে হচ্ছে তাদের যদি সাহস থাকতো তারা আমার দিকে ঘুরে জিজ্ঞেস করতো যে এই রকমের ভাব ছবিটার মধ্যে কি করে আসলো। সো নট দ্য ফার্স্ট আর ইউ টু টার্ন অ্যান্ড আস্ক দাস, অ্যান্ড নট দ্য ফার্স্ট আর ইউ, আপনি প্রথম নন, টু টার্ন এইভাবে ঘুরলেন, অ্যান্ড আস্ক দাস এইভাবে জিজ্ঞেস করলেন। মানে তার যে চাহনি, অর্থাৎ সেই মেসেঞ্জার বা বার্তাবাহক তার যে চাহনি, সেই দৃষ্টি দেখেই ডিউক বুঝতে পারছেন এবং বলছেন যে শুধুমাত্র আপনিই যে আমার দিকে ঘুরেছেন এবং মনে হচ্ছে যেন জিজ্ঞেস করছে, এটাও জিজ্ঞেস করছেন সেরকম নয়, যদি সাহস থাকতো অন্যেরাও আমার দিকে এইরকমই ঘুরে জিজ্ঞেস করতো যে এই রকমের গ্ল্যান্স, এই রকমের ভাব এই মুখে কি করে আসলো। স্যার, ইট ওয়াজ নট হার হাজব্যান্ডস প্রেজেন্স অনলি, বলছে স্যার, স্যার হচ্ছে সে মেসেঞ্জারকে সম্বোধন করে ডিউক বলছেন, স্যার মহাশয়, ইট ওয়াজ নট এটা ছিল না, হার হাজব্যান্ড তার স্বামীর প্রেজেন্স উপস্থিতি অনলি, শুধুমাত্র তার যে হাজব্যান্ড তার যে স্বামী তার উপস্থিতিতে এরকম হতো তা নয়। কল্ড দ্যাট স্পট অফ জয় ইনটু দ্য ডাচেসেস চিক, যেটাকে বলা হচ্ছে স্পট অফ জয়, এই আনন্দের একটা নিদর্শন, একটা আভা, ইনটু দ্য ডাচেসেস চিক, এই ডাচেসের গালে যে আনন্দের আভা যেটাকে বলা হয় সেটা কিন্তু শুধুমাত্র তার যে স্বামী বা হাজবেন্ড তার উপস্থিতিতেই এটা ছিল না। পারহ্যাপস ফ্রা প্যান্ডলফ চান্স টু সে, পারহ্যাপস সম্ভবত ফ্রা প্যান্ডলফ হচ্ছে সেই চিত্রকর যিনি ছবিটি এঁকেছেন, চান্স টু সে হয়তো তাকে বলেছিলেন, তাকে বলার সুযোগ হয়েছিল কি, হার মেন্টাল ল্যাপস ওভার মাই লেডিস রেস্ট টু মাচ, হার মেন্টাল তার যে পোশাক, তার যে ঢিলে ঢালা যে পোশাকটা সেটা হয়তো কি করছে, তার লেডিস রিস্ট মানে তার কবজি অর্থাৎ হাতটাকে বেশি ল্যাপস ওভার মানে বেশি ঢেকে দিচ্ছে, টু মাচ মানে বেশি, হার মেন্টাল ল্যাপস ওভার মাই লেডিস রিস্ট টু মাচ, যে আমার এই যে লেডি অর্থাৎ এই লাস্ট ডাচেস তার কবজি বা হাতটাকে বেশি ঢেকে দিচ্ছে এই যে পোশাকটা, হয়তো প্যান্টলফ এটা বলেছিলেন। অর পেন্ট মাস্ট নেভার হোপ টু প্রডিউস দ্য ফেন্ট হাফ ফ্লাশ দ্যাট ডাইজ অ্যালং হার থ্রট, অথবা কি বলেছিলেন যে হাফ ফ্লাশ মানে যে তার একটা যে আভা, লালচে যে আভাটা রয়েছে, দ্যাট ডাইজ অ্যালং হার থ্রট, যেটা তার থ্রট মানে যেটা তার গলার কাছে রয়েছে, সেটা পেন্ট মাস্ট নেভার, এই যে পেন্ট যে তার যে পেন্টিং সেটা কখনোই হোপ টু রিপ্রোডিউস দ্য ফেন্ট, কখনোই রিপ্রোডিউস করতে পারবে না, যে তুলে ধরতে পারবে না তার যে নিজের, অর্থাৎ যে ডাচেসের যে গলার কাছে তার যে নিজের ফেন্ট হাফ ফ্লাশ অর্থাৎ তার যে লালচে আভা, এই আভাটা রয়েছে গলার কাছে, সেটা তার তুলিতে বা তার আঁকার মাধ্যমে প্রকাশ করা বা তুলে ধরতে তিনি পারবেন না, তার মানে এতটাই সুন্দর সেই বিষয়টাকে বোঝাতে চাইছেন। তো হয়তো এই যে সাচ স্টাফ মানে এই ধরনের কথা হয়তো তিনি বলেছিলেন ফ্রা প্যান্ডলফকে, সেই কারণে তার যে মুখ সেটা লজ্জায় লাল হয়ে গিয়েছিল। দেখো, ওয়াজ কার্টসি she thought and cause enough for calling up that spot of joy, was courtesy মানে হচ্ছে যে অন্যের প্রতি নিজের মনোভাব এবং আচরণের যে প্রকাশ, was courtesy এটাই ছিল তার প্রকাশ। she thought সে ভেবেছিল, and cause enough এবং এটাই হচ্ছে যথেষ্ট কারণ, ফর কলিং আপ সেই চলে আসা, এখানে কলিং আপ মানে আসা, দ্যাট স্পট অফ জয় এই ধরনের যে আনন্দের একটা বা আনন্দের একটা নিদর্শন, স্পট চিহ্ন, এটা চলে আসার জন্য এটা যথেষ্টই কারণ। তার আচরণ এখানে ওয়াজ কার্টসি, এটা তার আচরণে প্রকাশ পাচ্ছে, পেয়েছিল, সি থট সে ভেবেছিল, অর্থাৎ এখানে সি মানে কিন্তু লাস্ট ডাচেসের কথা বলা হচ্ছে, সে ভেবেছিল এইরকম এবং সেই কারণে তার
এই যে স্পট অফ জয়, যে লাল আভা আভা তার মুখে ফুটে উঠেছিল এই কারণের জন্য। তাহলে এখানে ডিউক দেখো ডাচেসকে কিভাবে প্রকাশ করছে। ডাচেসের চরিত্রটা এখান থেকেই আমরা বুঝতে পারছি যে তিনি খুব সহজ সরল ছিলেন, লাজুক প্রকৃতির ছিলেন। তিনি সবার প্রতি মানে একটু উদার টাইপের ছিলেন, মানে সবার প্রতি কোথাও তিনি কঠোর নয় বা আত্ম অভিমানী এরকম ছিলেন না। তাহলে সেই কারণে এখানে ডিউক প্রকাশ করছেন যে শুধুমাত্র যে তার স্বামীর উপস্থিতিতেই যে এরকম স্পট অফ জয় বা আনন্দের আভা আসতো তাই নয়, এই যে সম্ভবত ফ্রা প্যান্টলক যিনি কিনা এই ছবিটি এঁকেছেন, হয়তো তিনি বলেছিলেন তার পোশাকটা অনেকটা বেশি হাত ঢেকে দিচ্ছে, বা তার গলার কাছের যে আভা, যে হাফ ফ্ল্যাশ দ্যাট ডাইজ অ্যালং হার থ্রট, সেটাকে তিনি তার আঁকার মাধ্যমে তুলে ধরা তার পক্ষে সম্ভব নয়, এই ধরনের কথাবার্তা বলেছিলেন। এই কারণেই এটাই যথেষ্ট কারণ যে তার যে স্পট অফ জয় বা লাল আভা মুখে আসার। ওকে, নেক্সট, she had a heart, how shall I say, she had a heart, তার একটা হৃদয় ছিল। how shall I say, how কিভাবে, shall I say আমি বলবো, কিভাবে আমি বলবো তার একটা হৃদয় ছিল। too soon made glad, too soon মানে খুব তাড়াতাড়ি, made glad আনন্দিত হয়ে যেত। too easily impressed, too easily খুব সহজেই impressed প্রভাবিত হতো। she liked whatever she looked on, সে পছন্দ করতো, she liked সে পছন্দ করতো, whatever she looked on মানে যার দিক যেটাই সে দেখতো সে সেটাই পছন্দ করতো। and her looks went everywhere, এবং সে চারিদিকেই দেখতো। her looks went অর্থাৎ তার দৃষ্টি বা তার নজর যেত everywhere, সব জায়গায় তার নজর যেত। তার মানে কি, এখানে কিন্তু ডাচেস ছিলেন একজন সহজ সরল একজন রমণী, সেই কারণেই তিনি খুব সহজেই আনন্দিত হতেন, খুব সহজেই প্রভাবিত হতেন, এবং এই বিষয়গুলো ডিউকের ভালো লাগতো না, ডিউক অপছন্দ করতেন। সেই জন্য বলছেন যে কিভাবে যে আমি বলবো, তার একটা হৃদয় ছিল, এত সহজেই গলে যেত, এত সহজেই প্রভাবিত হতো, সব জায়গায় সে দেখতো, মানে যেখানেই তার চোখ যেত সে সব জায়গায় সে দেখতো। স্যার, ইট ওয়াজ অল ওয়ান, এটাই সব কিছু। মাই ফেভার অ্যাট হার ব্রেস্ট, দ্য ড্রপিং অফ দ্য ডে লাইট ইন দ্য ওয়েস্ট, বলছে যে এইট ওয়াজ অল ওয়ান মানে সব জায়গায় এরকম ছিল, মানে ডাচেসের যে আচরণ সেটার কথা বলা হচ্ছে, এরকম ছিল। কেমন, মাই ফেভার অ্যাট হার ব্রেস্ট, মাই ফেভার, এখানে মাই ফেভার মানে আমার উপহার, এখানে ডিউকের উপহারের কথা বলা হচ্ছে। অ্যাট হার ব্রেস্ট তার বক্ষ দেশে শোভা যেমন পেত, মাই ফেভার অ্যাট হার ব্রেস্ট তার বক্ষ দেশে আমার দেওয়া উপহার শোভা পেত। দ্য ড্রপিং অফ দ্য ডে লাইট ইন দ্য ওয়েস্ট, দ্য ড্রপিং অফ দ্য ডে লাইট, ড্রপিং মানে হচ্ছে পড়ে যাওয়া, কিসের, ডে লাইট, ডে লাইট পড়ে যাওয়া ইন দ্য ওয়েস্ট, অর্থাৎ পশ্চিম দিকে যখন সূর্য অস্ত যায় তখন বলা হচ্ছে সেই সময়টা দ্য ড্রপিং অফ দ্য ডে লাইট, দিনের আলো শেষ হয়ে যাচ্ছে সেই সময়, কিন্তু তার যে মনোভাব সেই একই, তার মানে আমার উপহার, তারপরে সূর্যের অস্ত যাওয়া, পশ্চিম দিকে অস্ত যাওয়া সেই সময়ে। দ্য বাউ অফ চেরিস, বাউ অফ চেরিস, সাম অফিশিয়াস ফুল ব্রোক ইন দ্য অর্চার্ড ফর হার, বলছে চেরিজের যে শাখা প্রশাখা, বাউ অফ চেরিস, চেরির শাখা প্রশাখা, সাম অফিশিয়াস ফুল, অফিশিয়াস মানে হচ্ছে এখানে কেউ হয়তো উপকার করতে চায়, উৎসাহী উপকার করার জন্য, সেই ধরনের একজন বোকা কেউ একজন যদি এনে দিত ইন দ্য অর্চার্ড ফর হার, কোনো ফলের বাগান থেকে চেরি ফলের কোনো ডালপালা শাখা প্রশাখা তাকে এনে দিত। দ্য হোয়াইট মিউল মানে যে সাদা রঙের, মিউল মানে কোনো গাধা বা ঘোড়ার বংশধর এই রকমের একটা পশু, যাকে বোঝা বহন করার জন্য ব্যবহার করা হতো, তো সেই ধরনের সাদা ঘোড়া। she rode with round the terrace, she rode মানে তিনি চড়তেন, বা এখানে ডাচেস চড়তেন, with round the terrace, টেরাস হচ্ছে ভিলার সামনে যে লন থাকে, যে খোলা জায়গা, সেটা টেরাস, সেই টেরাসে চড়তেন। all and each would draw from her মানে প্রত্যেকেই, all and each প্রত্যেকেই would draw মানে পেত, from her তার থেকে, alike মানে একই রকম, the approving speech, approving speech মানে তিনি যে প্রশংসা, অর্থাৎ তার যে প্রশংসা প্রত্যেকের ক্ষেত্রে একই রকম ছিল। মানে আমার উপহার দেওয়া, উপহার একটা দামি উপহার হয়তো পড়ে আছে, সেটা তার বক্ষ দেশে শোভা পাচ্ছে, এবং পশ্চিম দিকে সূর্য অস্ত যাচ্ছে,
বা কোনো বোকা কেউ তার কাছে কোন ফলের বাগান থেকে কোনো চেরির যে শাখা প্রশাখা এনে দিচ্ছে, মানে সব কিছুতেই যে হোয়াইট মিউল যাতে করে সে চড়ছে টেরাসে অর্থাৎ লনে, তো সেখানে সব কিছুতেই তার একই রকম সে প্রশংসা করতো, যে তার মুখের এই একই দীপ্তি প্রশংসার, মানে কোনো কিছুর জন্য আলাদা কিছু নেই। অর ব্লাশ অ্যাট লিস্ট, অর ব্লাশ অ্যাট লিস্ট, ব্লাশ মানে তার যে সেই আভা, মানে লজ্জার চিহ্ন হিসেবে মুখে লাল আভা ফুটে ওঠা, অ্যাট লিস্ট মানে সেই সবগুলোর কথা বলা হচ্ছে যে একই রকম কিন্তু হতো সব ক্ষেত্রেই। শি থ্যাঙ্কড মেন, সে পুরুষদেরকে, মেন হচ্ছে পুরুষদেরকে ধন্যবাদ জানাতো। গুড, ভালো, ঠিক আছে। বাট থ্যাঙ্কড সাম হাউ, আই নো নট হাউ, মানে এমন ভাবে ধন্যবাদ জানাতো যে থ্যাঙ্কড সাম হাউ মানে এমন ভাবে ধন্যবাদ জানাতো, আই নো নট হাউ, আমি জানি না কিভাবে, অ্যাজ ইফ যেন মনে হতো শি র্যাঙ্কড মাই গিফট অফ 900 ইয়ার্স ওল্ড নেম উইথ এনিবডিজ গিফট। শি র্যাঙ্কড মানে সে বিবেচনা করছে, কে, সেই ডাচেসের কথা বলা হচ্ছে, যে আমার যে মাই গিফট অফ 900 ইয়ার্স ওল্ড নেম, যে 900 বছরের পুরনো কোনো আমার দেওয়া উপহার, তার সঙ্গে উইথ এনিবডিজ গিফট, এনিবডিজ গিফট মানে যে কোনো কারোর দেওয়া উপহারকে সে সমানভাবে দেখছে। হয়তো কেউ গিফট দিচ্ছে তাকেও যেমন ভাবে ধন্যবাদ জানাচ্ছে, আমি যখন আমার এত 900 বছরের পুরনো ঐতিহ্য আমার যে বংশের, তার একটা গিফট দিচ্ছি, উপহার দিচ্ছি, তার জন্যও তার কাছে একই ধরনের ধন্যবাদ। অর্থাৎ সে যে একটা সহজ সরল, অর্থাৎ ডাচেস যে তিনি ছিলেন একজন সহজ সরল, তো সেই বিষয়টা কিন্তু এখানে বারবার আমরা বুঝতে পারছি। এবার ডিউক বলছেন, হু উড স্টুপ টু ব্লেম দিস শর্ট অফ ট্রিফলিং, কে মাথা নত করবে, স্টুপ মানে মাথা নত করা, টু ব্লেম দোষ দেওয়ার জন্য, দিস শর্ট অফ ট্রিফলিং এই যে শিশু সুলভ আচরণ, ট্রিফলিং শর্ট অফ ট্রিফলিং মানে শিশু সুলভ আচরণের প্রতি কে মাথা নত করবে। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে ডিউকের যে আভিজাত্য, তার যে দম্ভ, সেই বিষয়টা যাতে খর্ব না হয়, অর্থাৎ তিনি তার কাছে মাথা নত করবেন না, সেই জন্য বলছেন যে কে তাকে দোষ দেওয়ার জন্য মাথা নত করবেন। ইভেন হ্যাড ইউ স্কিল ইন স্পিচ, যদিও হ্যাড ইউ স্কিল তোমার দক্ষতা ছিল, ইন স্পিচ মানে ভাষায় বা কথা বলার দক্ষতা ছিল, হুইচ আই হ্যাভ নট, যেটা আই হ্যাভ নট যেটা আমার নেই, টু মেক ইউর উইল কোয়াইট ক্লিয়ার টু সাচ অ্যান ওয়ান, টু মেক ইউর উইল তোমার যে ইচ্ছা, সেই ইচ্ছাটাকে কোয়াইট ক্লিয়ার করার জন্য একটা কথা, অ্যান্ড সে এবং বলছি, অর্থাৎ তোমার এই যে ভাব, এইগুলোকে আমি পরিষ্কার করে বলার জন্য এটা বলছি, জাস্ট দিস অর দ্যাট ইন ইউ ডিসগাস্ট মি, এইগুলোই, দিস অর দ্যাট মানে হচ্ছে এই যে বিষয়গুলো তোমার মধ্যে, এইগুলোই আমাকে ডিসগাস্ট করে, আমার মধ্যে আর কি বিদ্বেষ জাগায়, আমি পছন্দ করি না। হিয়ার ইউ মিস অর দেয়ার এক্সিড দ্য মার্ক, এখানে তুমি এক্সিড মানে লঙ্ঘন করে যাও, দ্য মার্ক তোমার সীমা লঙ্ঘন করে যাও। তার মানে রানীর বা ডাচেসের এই যে সরল ভাব, তার সবার সঙ্গে মেশা, সবাইকে ধন্যবাদ জানানো, সবার প্রতি হাসি মুখে থাকা, এই বিষয়টা ডিউক কিছুতেই মেনে নিতে পারতেন না। সেই কারণে বলছে যে তোমার মধ্যে এটা কিন্তু সেই যে মেসেঞ্জার তার সামনেই বলছে, তার সঙ্গে তিনি বলেই চলেছেন, এটা ডাচেসকে উদ্দেশ্য করেই বলছেন, যে তোমার কথা বলার দক্ষতা থাকতে পারে, সেটা হয়তো আমার নেই, কিন্তু তোমাকে এই কথাটা পরিষ্কার করে দিচ্ছি যে জাস্ট দিস অর দ্যাট ইন ইউ ডিসগাস্ট মি, তোমার মধ্যে এই বিষয়গুলোই আমার মধ্যে বিদ্বেষ জাগায়, আমার ভালো লাগে না। হিয়ার ইউ মিস অর দেয়ার এক্সিড দ্য মার্ক, এখানে তুমি তোমার সীমা লঙ্ঘন করে যাও। অ্যান্ড ইফ শি লেট হারসেলফ বি লেসেন্ড সো, অ্যান্ড এবং সে যদি এখানে নিজেকে লেসেন্ড শো, হারসেলফ মানে নিজেকে, আর শিক্ষা দেওয়া, লেসেন্ড মানে এখানে যেন নিজেকে শুধরে নেওয়া, যদি এতে নিত তাহলেও হতো। নর প্লেনলি সেট হার উইটস টু ইয়ার্স, নর প্লেনলি মানে সাধারণভাবে যে তার যে বুদ্ধি, সেই বুদ্ধিটা, অর্থাৎ যে উইটস মানে বুদ্ধি, সেই তার যে বুদ্ধি দিয়ে, অথবা ফরসুদ মানে হচ্ছে কোনো নিঃসন্দেহে, অর্থাৎ কোন রকম সন্দেহ না করে, অ্যান্ড মেড এক্সকিউজ এবং কোনো অজুহাত না দিয়ে সে যদি মেনে নেয় যে তার নিজেকে সংশোধন করে নেয়, অর্থাৎ তিনি যে এই বিষয়গুলো আর করবেন না, এটাই বোঝাতে চাইছেন, যে ডিউক বোঝাচ্ছেন যে সে যেন আর এই বিষয়গুলো না করে, কে, এই ডাচেসের কথা বলা হয়েছে,
যে সে সাধারণভাবে তার বুদ্ধি দিয়ে নিঃসন্দেহে কোনো রকম মানে মেড এক্সকিউজ, কোনো অজুহাত না দিয়ে যদি নিজেকে সংশোধন করে নেয়, লেসেন সো অর্থাৎ নিজেকে শুধরে নেয়, ইভেন দেন উড বি সাম স্টুপিং, এমনকি তখনও এখানে সাম স্টুপিং কিছুটা নত হওয়া রয়েছে। অ্যান্ড আই চোজ নেভার টু স্টুপ, এবং আমি স্টুপ মানে নত হওয়া, আমি কখনো এই আই চুজ নেভার, আমি পছন্দ করি না কখনো এই নত হওয়া, অর্থাৎ তার কাছে নত হতে হবে। সে যদি নিজে থেকেও শুধরে নেয় সেটাও আমার কাছে নত হয়ে যাওয়া, সেটাও আমি মেনে নেব না, নত হওয়াটাও আমার পছন্দ নয়। ও স্যার, শি স্মাইলড, নো ডাউট, ওয়েন এভার আই পাস্ট হার। তখন আবার সেই মেসেঞ্জার বা বার্তাবাহকের উদ্দেশ্যে ডিউক বলছেন, ও স্যার, শি স্মাইলড, সে হাসতো, নো ডাউট, নিঃসন্দেহে, ওয়েন এভার আই পাস্ট হার, যখনই আমি তার পাশ দিয়ে যেতাম, আই পাস্ট হার, আমি তার পাশ দিয়ে যেতাম, বাট কিন্তু হু পাস্ট উইদাউট মাচ দ্য সেম স্মাইল, হু পাস্ট মানে যে কেউ, যেই যেত না কেন, উইদাউট মাচ দ্য সেম স্মাইল মানে একই হাসি, অন্য কোনো কিছু নয়, সেই একই হাসি। তার মানে আমার প্রতিও যে বিষয়টা তার হতো, অন্যদেরকে দেখলেও সেই বিষয়টাও হতো, সেই বিষয়টাই হতো। দিস গ্রিউ, এটা বেড়েই চলেছিল। আই গেভ কমেন্টস, তারপর আমি গেভ কমেন্টস মানে আমি আদেশ দিলাম। দেন অল স্মাইলস স্টপড টুগেদার, তারপর অল স্মাইলস সমস্ত হাসি স্টপড টুগেদার থেমে গিয়েছিল। অর্থাৎ তার যে হাসি, সবার প্রতি হাসি, আমার প্রতি হাসি, সেই যে হাসিটা থেমে গিয়েছিল আমার নির্দেশ দেওয়াতে, আমার আদেশে, তার মানে তাকে মেরে ফেলার আদেশ দেওয়া হয়েছিল। ওকে, দেয়ার শি স্ট্যান্ডস অ্যাজ ইফ অ্যালাইভ, দেয়ার শি স্ট্যান্ডস মানে এখানে সে রয়েছে, অ্যাজ ইফ অ্যালাইভ যেন জীবন্ত। উইল ইট প্লিজ ইউ রাইজ, এখানে তখন মেসেঞ্জার বা সেই বার্তাবাহককে বলা হচ্ছে, ডিউক তখন বলছেন, উইল ইট প্লিজ ইউ রাইজ মানে আপনি কি উঠবেন এখন, মানে আপনি কি উঠতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। উই উইল মিট দ্য কোম্পানি বিলো দেন, তারপর কি করব, উই উইল মিট আমরা সাক্ষাৎ করব বা দেখা করব, দ্য কোম্পানি বিলো নিচে যে আরো লোকজন আছে তাদের সঙ্গে আমরা দেখা করব। ঠিক আছে, এটুকু বোঝা গেল। আই রিপিট, আমি আবার মনে করিয়ে দিলাম, রিপিট, দ্য কাউন্ট ইয়োর মাস্টার্স known munificence is ample warrant that no just pretense of mine for dowry will be disallowed. তখন ডিউক বলছেন যে আমি মনে করিয়ে দিচ্ছি কি, দ্য কাউন্ট, কাউন্ট অর্থাৎ সেই যে মেসেঞ্জার এসেছে কাউন্টের মেয়ের বিয়ের জন্য, কাউন্ট ইওর মাস্টার্স, তোমার যে প্রভু কাউন্ট, নোন মিউনিফিসেন্স মানে মিউনিফিসেন্স মানে হচ্ছে তার যে উদারতার জন্য সে বিখ্যাত, ইজ অ্যাম্পল ওয়ারেন্ট, এটাই হচ্ছে তার যে যথেষ্ট একটা গ্যারান্টি, কিসের জন্য, দ্যাট নো জাস্ট প্রিটেন্স অফ মাইন্ড ফর ডাউরি, ডাউরি মানে পণ, উইল বি ডিসঅ্যালাউড, যে কোনো ধরনের প্রিটেন্স অফ মাইন্ড মানে এখানে কোনো রকমের, যে প্রিটেন্স মানে দাবি, ক্লেম মানে হচ্ছে দাবি, কিসের প্রিটেন্স, যে ডাউরি বা পণের যে দাবি, সেই বিষয়টাকে ডিসঅ্যালাউ করবেন না, অর্থাৎ তার সঙ্গে কোন রকম যে দর কষাকষির বিষয়টা, এই বিষয়টা করবেন না, যেহেতু কাউন্ট উদার মনের। দো হিজ ফেয়ার ডটার সেলফ অ্যাজ আই অ্যাভাউড অ্যাট স্টার্টিং ইজ মাই অবজেক্ট, বলছে যদিও তার যে সুন্দরী কন্যা সেটাই কিন্তু আমার অবজেক্ট মানে আমার একমাত্র লক্ষ্য। আই অ্যাভাউড, অ্যাভাউড মানে এখানে আমি যেটা আমি বলেছি, আমি কথিত স্বীকৃত দিয়েছি যে আমার মানে যে পণ বিষয়, এটা কিন্তু আমার কাছে বিষয় নয়, আমার কাছে মুখ্য বিষয়কে ইজ মাই অবজেক্ট, এটা হচ্ছে সেই কাউন্টের যে ডটার, সেই সুন্দরী মেয়ে আমার কাছে উদ্দেশ্য। কিন্তু তার আগে কিন্তু তিনি বলে দিয়েছেন যে আমি জানি আপনার এই যে কাউন্ট নোন মিউনিফিসেন্স মানে উদার মনের, এটা এই বিষয়ে একদম এটাই হচ্ছে অ্যাম্পল ওয়ারেন্ট মানে এটাই যথেষ্ট গ্যারান্টি যে সেখানে আমার যে দাবি, আমার যে প্রিটেন্স, ডাউরি প্রিটেন্স, সেটা ডিসঅ্যালাউড করবেন না। অর্থাৎ এখানে কিন্তু তিনি ইনডাইরেক্টলি আবার মানে পণ চাইছেন, আবার বলছেন কি যে দো হিজ ফেয়ার ডটার সেলফ, যদিও তার এই যে সুন্দরী এটা কন্যা, এটাই হচ্ছে আমার অবজেক্ট, আমার একমাত্র লক্ষ্য। নাই, উই উইল গো টুগেদার ডাউন স্যার, তখন বলছে ঠিক আছে আমরা গো টুগেদার, উই উইল গো টুগেদার ডাউন, আমরা নিচে একসঙ্গে যাই স্যার। নোটিস নেপচুন, দেখুন এখানে নেপচুন, দো টেমিং সি হর্স থট আর রেয়ারিটি, বলছে এই যে নেপচুন, নেপচুন হচ্ছে যে প্রাচীন রোমানদের দেবতা, সমুদ্র দেবতা, প্রাচীন রোমানদের সমুদ্র দেবতা হচ্ছে নেপচুন। এখানে কি করছে, টেমিং আ সি হর্স, একটা সি হর্সকে সে টানছে, এটা দেখাচ্ছেন কি
থট আ রেয়ারিটি, মানে এটা খুব বিরল। হুইচ ক্লজ অফ ইন্সবার্গ কাস্ট ইন ব্রোঞ্জ ফর মি, যেটা ক্লজ অফ ইন্সবার্গ এটা আমার জন্য তৈরি করেছেন ব্রোঞ্জের। তার মানে এখানে একটা কি বিষয়টা বলা হচ্ছে যে যেই রকম ভাবে নেপচুন তার যে এই যে সি হর্সটাকে বশ করেছে, এই বিষয়টার মাধ্যমে তিনি তার নিজের অহংকার, দম্ভ এটা প্রকাশ করছেন। আবার তার যে এই যে ব্রোঞ্জের তৈরি, তার জন্য একটা স্থাপত্য, একটা শিল্প সেটা তৈরি করেছে ক্লজ অফ ইন্সবার্গ, সেটা তার আভিজাত্য প্রকাশ করছে এবং তার যে শিল্প, সেই সময়কার স্থাপত্য শিল্প, সেই বিষয়টাকেও তুলে ধরছে। ঠিক আছে, তো এই যে আমরা জানলাম একটা ডিউকের, একটা দাম্ভিক একটা ডিউক, তার লাস্ট ডাচেস, শেষ ডাচেসকে তিনি তার সরলতার জন্য তাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন, তারপরেও তিনি আবার বিয়ে করতে চলেছেন যে আরেকটা কাউন্টের মেয়েকে, সেখান থেকেও তিনি বেশ ভালো পণ চাইছেন এবং সেখানে যে নেপচুনের মূর্তি সেখানে দেখিয়ে সেটার দ্বারা প্রকাশ করছেন যে তার যে দম্ভ এবং তার আভিজাত্য, সেই বিষয়টাকে প্রকাশ করছেন। এছাড়াও যে তা সেই সময়কার স্থাপত্য এবং শিল্পের নিদর্শনও আমরা এখান থেকে পাচ্ছি। ঠিক আছে, এইটাই ছিল মাই লাস্ট ডাচেস, সম্পূর্ণ লাইন বাই লাইন বাংলায়। তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে বা হেল্পফুল হয়, অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানিও, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। নেক্সট ক্লাসে আমরা এখান থেকে যে সমস্ত কোয়েশ্চেন আনসারগুলো তোমাদের এক্সামে আসবে সেগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ।